কিছু গল্প আছে যেগুলো আমাদের মনকে এমনভাবে আঁকড়ে ধরে যে মনে হয় যেন এর কোনো শেষ নেই। এগুলো হলো আমেরিকার সেই সব বিখ্যাত অমীমাংসিত রহস্য যা কয়েক দশক ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। চলুন আজ এই রহস্যগুলোর গভীরে যাওয়া যাক। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন কেন এই অসমাপ্ত গল্পগুলো আমাদের এত টানে? কি এমন আছে এই রহস্যগুলোর মধ্যে যা আমাদের মাথা থেকে কিছুতে বের হয় না? যেমন ধরুন এনার কথা। ইনি এলিজাবেথ শর্ট, কিন্তু সবাই তাকে চেনে ব্ল্যাক ডালিয়া নামে। তার হত্যাকাণ্ডের পর মিডিয়া তাকে এই নামটা দেয়, আর দেখতে দেখতে তার গল্পটা একটা কিংবদন্তি হয়ে ওঠে। কিন্তু তার হত্যাকারীকে, সেই উত্তরটা আজও মেলেনি। এই যে এত আকর্ষণ, এর কারণটা বুঝতে হলে আমাদের কোল্ড কেসগুলোর একদম ভেতরে যেতে হবে, অনেকটা ব্যবচ্ছেদের মতোই। দেখুন, এই রহস্যময় ঘটনাগুলোর মধ্যে না কিছু কমন প্যাটার্ন খুঁজে পাওয়া যায়, যেগুলোকে বলা যেতে পারে আর্কিটাইপস। মানে কিছু নির্দিষ্ট ধরনের গল্প বা চরিত্র আছে যা বারবার ফিরে আসে, আর ঠিক এই কারণেই ঘটনাগুলো আমাদের এতদিন মনে থাকে। তো আমাদের প্রথম আর্কিটাইপটা হলো ফ্যান্টম কিলার বা ছায়া মানব খুনি। এরা কিন্তু সাধারণ খুনিদের মতো নয়। এরা শুধু খুন করেই থেমে থাকে না, এরা সবার সামনে এসে নিজেদের জাহির করে। এদের আসল উদ্দেশ্য হল ভয় ছড়ানো। এরা চায় সবাই ওদের নিয়ে কথা বলুক, ওদের ভয় পেয়ে চলুক। এই যেমন ধরুন নিউ অর্লিন্সের এক্সম্যানের এই কথাটা কি সাংঘাতিক, তাই না? খবরের কাগজে চিঠি পাঠিয়ে সে হুমকে দিয়েছিল যে মঙ্গলবার রাতে যারা জ্যাজ বাজাবে না তাদের ওপর কুঠার নেমে আসবে। ভাবুন একবার, একটা পুরো শহরকে ভয় দেখিয়ে সে নিজের ইচ্ছেমতো চালনা করার চেষ্টা করছে। এভাবেই তো আতঙ্ক তৈরি হয়। এই এক্সম্যানের ঘটনার অনেক বছর পর সেই একই রকম আরেক ছায়ামানব খুনির আবির্ভাব হয়, কয়েক দশক পর, ক্যালিফোর্নিয়াতে। সে নিজেকে বলতো জোডিয়াক, আর তার কাজ করার ধরনটাও ছিল হুবহু এক্সম্যানের মতো, মিডিয়াকে ব্যবহার করে সবার মনে ভয় ধরিয়ে দেওয়া। এবার যদি আমরা এই দুজনকে পাশাপাশি রাখি তাহলে কি দেখতে পাই? দেখুন, দুজনই খবরের কাগজকে ব্যবহার করে পুলিশকে নিয়ে মজা করত। এক্সম্যানের অস্ত্র ছিল জ্যাজ মিউজিক, আর জোডিয়াকে ছিল সাংকেতিক চিঠি আর ওই অদ্ভুত চিহ্নটা। ব্যাপারটা কি শুধুই কাকতালীয়? হয়তো না। আর সবচেয়ে বড় মিল হল দুজনের কাউকেই আজ পর্যন্ত ধরা যায়নি। আচ্ছা, ফ্যান্টম কিলাররা তো নিজেদের উপস্থিতি জানিয়ে যায়, কিন্তু আমাদের পরের আর্কিটাইপটা হলো ঠিক তার উল্টো। এটা হলো নিখুঁত অন্তর্ধান। মানে একজন মানুষ হঠাৎ করেই যেন বাতাসে মিলিয়ে যায়। আর এই ঘটনাগুলোই আমাদের সবচেয়ে বেশি অবাক করে, কারণ পেছনে কোনো চিহ্ন, কোনো সূত্র কিছু থাকে না। আর এই নিখুঁত অন্তর্ধানের কথা উঠলেই যার নাম সবার আগে আসে তিনি হলেন জিমি হফা, আমেরিকার অন্যতম শক্তিশালী একজন ইউনিয়ন লিডার। ভাবা যায়, এত প্রভাবশালী একজন মানুষ একটা সাধারণ রেস্টুরেন্টের পার্কিং লট থেকে একেবারে গায়েব হয়ে গেলেন। এই টাইমলাইনটা একবার দেখুন। দুপুর 2টোয় তিনি রেস্তোরাঁয় পৌঁছলেন, 2:30টার দিকে অধৈর্য হয়ে স্ত্রীকে ফোন করলেন, 3:30টায় তাকে শেষবার দেখা গেল পার্কিং লটে। ব্যাস, তারপর আর কিছু নেই, সময়টা যেন ওখানেই থেমে গেছে। কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, কিচ্ছু না। আচ্ছা, এই যে সংখ্যাটা দেখছেন 200, এটা কি বলুন তো? এটা হলো হফার কেসে কাজ করা তদন্তকারীর সংখ্যা। প্রায় 200 জন এফবিআই এজেন্ট আর ইনভেস্টিগেটর বছরের পর বছর ধরে এই কেসটার পেছনে খেটেছেন। এত বড় একটা টিম, এত চেষ্টা, কিন্তু ফলাফল শূন্য। তার কি হয়েছিল সেই রহস্য আজও সমাধান হয়নি। অনেক সময় তো খুনি এতটাই চালাক হয় যেটাকে ধরা যায় না, কিন্তু কিছু রহস্য অমীমাংসিত থেকে যায় অন্য কারণে, তদন্তের ভুলের জন্য। আর এটাই আমাদের তৃতীয় আর্কিটাইপ, যখন তদন্তকারীদের ভুলেই সব সূত্র ঠান্ডা হয়ে যায়। এটা এক অন্য রকমের ট্র্যাজেডি। এর সবচেয়ে বড় উদাহরণ বোধহয় স্যার হ্যারি ওকসের হত্যাকাণ্ড, 1943 সাল। কানাডার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি, তাকে বাহামাসে খুন করা হয়। আর এই কেসের তদন্তটা ছিল একটা মাস্টার ক্লাস। তবে কিভাবে তদন্ত করতে হয় তার নয়, বরং কিভাবে তদন্ত করা একদমই উচিত নয় তার। দেখুন একবার কি কি ভুল হয়েছিল একের পর এক। প্রথমত, সেরা গোয়েন্দাদের ডাকতেই দেরি করা হলো, মানে গোল্ডেন আওয়ারটাই নষ্ট।
দ্বিতীয়ত, ক্রাইম সিনের সাধারণ মানুষকে অবাধে ঢুকতে দেয়া হলো। ভাবা যায়, সব প্রমাণ তো ওখানেই নষ্ট। তার পরেরটা তো আরও অদ্ভুত। একজন গোয়েন্দা বললেন, আর্দ্রতা বেশি, তাই ফিঙ্গারপ্রিন্ট তোলা যাবে না। আর শেষে যেটুকু ছাপ পাওয়া গিয়েছিল সেগুলোকে অগুরুত্বপূর্ণ বলে ধুয়ে ফেলার নির্দেশ দেয়া হলো। মানে কেসটার সমাধানের সব রাস্তায় যেন ইচ্ছে করে বন্ধ করে দেয়া হলো। আর এমনটা যে শুধু হ্যারি ওকসের কেসেই হয়েছে তা কিন্তু নয়। মনে আছে ব্ল্যাক ডালিয়ার কথা? সেখানেও পুলিশ পৌঁছানোর আগেই প্রেসের ফটোগ্রাফাররা পৌঁছে গিয়েছিল। ক্লিভল্যান্ড টোর্সো কিলারের কেসের তদন্তে তো একটা মেলা বসে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। প্রায় 1 লাখ লোক জড়ো হয়েছিল। আবার মেরি মেয়ারের কেসে দেখুন, খাল শুকিয়ে নেভির ডুবুরি নামিয়েও খুনের অস্ত্রটাই খুঁজে পাওয়া গেল না। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই সবচেয়ে জরুরি সূত্রগুলো চিরদিনের মতো হারিয়ে গেছে। তবে এত অন্ধকারের মাঝেও মাঝে মাঝে কিন্তু একটু আলোর রেখা দেখা যায়। মানে এই ভয়ঙ্কর অপরাধগুলো থেকেও এমন কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে যা হয়তো আমরা ভাবতেও পারি না। চলুন এবার দেখি এই ট্র্যাজেডিগুলো কিভাবে একটা অন্যরকম উত্তরাধিকার রেখে গেছে। এই ছেলেটির দিকে তাকান। ওর নাম জনি কশ। আর 5টা দিনের মতোই সকালে খবরের কাগজ বিলি করতে বেরিয়েছিল, কিন্তু ও আর বাড়ি ফেরেনি। ওর গল্পটা শুনলে মন খারাপ হয়ে যায়, কিন্তু এই দুঃখের ঘটনা থেকেই একটা বিরাট পরিবর্তন এসেছিল। ব্যাপারটা হলো, জনি গোশের ঘটনার আগে একটা অদ্ভুত নিয়ম ছিল। কোনো বাচ্চা হারিয়ে গেলে পুলিশকে 72 ঘন্টা বা 3 দিন অপেক্ষা করতে হতো তদন্ত শুরু করার জন্য। ভাবুন একবার, জনির ঘটনার পর এই ভয়াবহ নিয়মটা তুলে দেওয়া হয়, আর এর ফলে আজ কত বাচ্চা জীবন যে বেঁচে যায় তার কোনো হিসেব নেই। জনির ঘটনার ঠিক কয়েক বছর পর 1996 সালে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে। আর সেই ঘটনা থেকে এমন একটা সিস্টেম তৈরি হয় যা আজও শিশুদের সুরক্ষায় কাজ করে চলেছে। আমরা সবাই অ্যাম্বার অ্যালার্টের কথা শুনেছি, কিন্তু অনেকেই হয়তো জানি না এই নামটা এসেছে 9 বছরের অ্যাম্বার হ্যাগারম্যানের নাম থেকে। 1996 সালে তাকে অপহরণ করে খুন করা হয়। তার মৃত্যুর পরে এই সিস্টেমটা তৈরি হয়। এর কাজ হলো, কোনো শিশু অপহৃত হলে সঙ্গে সঙ্গে সেই খবরটা চারিদিকে ছড়িয়ে দেওয়া, যাতে সবাই সতর্ক হয়ে যায়। একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি থেকে জন্ম নেয় সিস্টেমটা আজ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ শিশুকে সুরক্ষা দিচ্ছে। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? আজকের দিনে ডিএনএ আর ফরেনসিক সায়েন্স এত উন্নত হয়েছে, তো এই অগ্রগতির ফলে কি কোনোদিন এই পুরনো কেসগুলো আবার নতুন করে জীবন পাবে? আমরা কি কোনোদিন জানতে পারবো এক্সম্যান বা জোডিয়াক আসলে কে ছিল, নাকি কিছু গল্প চিরকাল রহস্য হয়েই থেকে যাবে? এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন।